ওখানে যখন দাঁড়িয়ে আছি তখন ওর ম্যানেজার সলোনি ঠাকুর, তাকে জিজ্ঞাসা করি যে এরকম আমাকে কি 2 মিনিটের জন্য ওর ভ্যানিটিতে একটু যেতে দেওয়া যায়, কারণ আমি ওর সাথে কথা বলতে চাই এটা নিয়ে। তখন আমাকে বলে যে আমাদের তো নিয়ম অনুযায়ী কোনো সঞ্চালক থাকার কথা না, আপনি এখানে কি করছেন? এই প্রশ্নটা আমাকে সরাসরি উনি করেন। তো আমি উত্তর দিই, আমি তো আমার কাজে, আমাকে একটা কাজে নিয়োগ করা হয়েছে, আমি তো জানি আমি অনুষ্ঠানটার সঞ্চালক, কোথাও কি কোনো মিসকমিউনিকেশন হচ্ছে? না, মিসকমিউনিকেশন হওয়ার তো কোনো কথা না, আমরা তো আমাদের যে কোনো অর্গানাইজার কি জানিয়েই রাখি যে আমাদের একটা কমিউনিকেশন ডিরেক্টর আছে, যে আমাদের কোনো এমসির প্রয়োজন হয় না। আচ্ছা, আমি না, আমার ধারের কাছেও যারা ছিলেন তাও ভীষণ অবাক হয়ে যান। মানে অপমান তো বটেই, আমি বলছি যে আমাদের কলকাতা শহরের বিভিন্ন স্তরে অপেশাদারিত্বর জন্য এটা একদম বিখ্যাত হয়ে গেছে। সেটা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে শিল্প সংস্কৃতির ক্ষেত্রেতেও তো বটে। অরিজিৎ কোয়েলের সঙ্গে আমার আলাপ, অরিজিৎ সিং কোয়েলের সঙ্গে আলাপ হলো। আমি তো ভীষণ অবাকই হয়ে গেছি যে ওরা আমাকে চেনেন, এরা দুজন। মানে আমি তো ভাবতে পারি না, আমি শুধু অবাক হয়েছি, ও তো একটা বিশ্ববিখ্যাত ফিগার, অত মানে হি সাচ এ ডাউন টু আর্থ পারসন, কি অসম্ভব মাটির একজন মানুষ আর কি। একজন শিল্পীকে যখন কোনো কাজের দায়িত্ব দেওয়া হয়, যখন তিনি শোনেন সেই কাজটা তিনি করছেন, তখন থেকেই কিন্তু তার কাজটা আসলে শুরু হয়ে যায়। তার ভাবনা চিন্তা তিনি শুরু করে দেন। সেই সময়টার একটা দাম আছে, যা পারিশ্রমিক দিয়ে বা কোনো টাকা দিয়েই কিন্তু পূরণ করা সম্ভব নয়। কেন এই কথাটা বলছি? আমার পাশে রয়েছেন সকলের প্রিয় সুজয় প্রসাদ চ্যাটার্জি। নমস্কার। সুজয়দার একটি পোস্ট অনেকে দেখেছেন, অনেকে হয়তো দেখেননি। একটি বিশেষ অনুষ্ঠানের জন্য গতকাল শহর সাক্ষী থেকেছেন, যে অনুষ্ঠানের অনুষ্কা শঙ্কর এবং অরিজিৎ সিং একসঙ্গে গিয়েছেন, সেই অনুষ্ঠান সঞ্চালনা করার দায়িত্বে ছিলেন সুজয় প্রসাদ চ্যাটার্জি। তাকে নিজে থেকে যোগাযোগ করা হয়, কিন্তু অদ্ভুতভাবে তাকে কেউ দেখতে পাননি। সেই অনুষ্ঠানটি তিনি করতে পারেননি, তিনি করতে পারবেন না বা করতে দেওয়া হবে না, যাই বলা হোক, সেটা তিনি ওখানে পৌঁছে জানতে পারেন। আমি না প্রথমে তবে ধন্যবাদ জানাই, আমরা এই কথাবার্তাগুলো যে বলতে পারছি এগিয়ে এলি, সেই কারণে আমি একটা ইমেল পড়ে শুরু করি। ইমেলের সাবজেক্ট হচ্ছে কনফার্মেশন অ্যাজ অ্যাঙ্কার অনুষ্কা শঙ্কর কনসার্ট কলকাতা 8 February 2026। এই ইমেলটা 7 দিন আগে পাঠানো। Dear Mr. Chatterjee, we are pleased to confirm your engagement as the anchor for Anushka Shankar Live in Concert, scheduled to be held in Kolkata on 8 February 2026. The agreed remuneration is this much. Detailed show information, including reporting time, run-off show and coordination details, will be shared with you shortly. Kindly share your bank account details for processing the payment at your convenience. We look forward to working with you and thank you for your association. Warm regards, Kaustav Datta, Curated Collective Experiences. এটা তো একটা প্রফেশনাল কমিউনিকেশন, তুই বুঝতেই পারছিস। সুতরাং এই প্রফেশনাল কমিউনিকেশনটা যখন আমার করা হয়েছে, এরপরে কিন্তু ওদের তরফে আর কোনো ইমেল আসেনি। আচ্ছা, এটাই তো গুড এনাফ। আর তোমাকে যে টাইমিং জানানোর কথা বলা হয়েছে, সেটা পরে, সেগুলো সব মেহেন্দি আমার যে ম্যানেজার, তাকে জানানো হয়েছে। এবং গতকাল অব্দি অনুষ্ঠানের কোনো শো ফ্লো আমাকে দেওয়া হয়নি। আমাকে না খুব পেরিফেরি কাজ করতে হচ্ছিল। আমি এদের থেকে আমার যেহেতু অনেক লোক চেনে, আমি জানতে পেরেছিলাম যে অরিজিৎ সিং শোটাতে আসবে অ্যাজ এ গেস্ট পারফর্মার, বিক্রম ঘোষ বাজাচ্ছেন ওর সঙ্গে, সেটা জানতাম, এগুলো জানতে পেরেছিলাম। বিক্রম আমাদের খুবই প্রিয় শিল্পী, জগৎজোড়া খ্যাতি ওর। তাই এটা আমি গতকাল যখন অনুষ্ঠান করতে যাই, আমি গতকাল পৌঁছেছি তখন 5টা একটু পরে, 5:30 নাগাদ পৌঁছেছি। পৌঁছে আমি একটা রুমে আমাকে বসতে দেওয়া হয়, আমার সঙ্গে মেহেন্দি আমার ম্যানেজার ছিল। আমি বসে আছি, বসে থাকার পর আমার মনে হয় এখানে বসে আছি কেন, আমি একটু যাই বাইরে গিয়ে একটা সিগারেট খাই এবং গিয়ে একটু আনুষ্কার সঙ্গে কথা বলে আসি। কারণ আমার বারবার করে মনে হচ্ছিল যে আমি যে রিসার্চটার উপর ভিত্তি, আমি তো যখন কোনো কাজ করতে যাই পড়াশোনা করে যাই এবং যথেষ্ট গবেষণা করে যাই, সেটা আমার কাজ, সেটা আমার করারই কথা। এতে মানে পৃথিবীর কোনো নবম আশ্চর্য নেই।
and I'm a professional, আমি একজন পেশাদার অভিনেতা, সঞ্চালক, শিল্পী, সুতরাং আমার কাজটাই গবেষণা ভিত্তিক, তাই আমাকে সেটা করতেই হয়। তো আমি আমার পড়াশোনা করে গেছি, যেটুকু আমার জানার ছিল। ইনফ্যাক্ট গতকাল দুপুরবেলা তন্ময়কে ফোন করেছিলাম, তন্ময় বোস, পণ্ডিত তন্ময় বোস, যে ছোটবেলাকার, মানে উনি তো রবিশঙ্কর জির সঙ্গে অনেক আগে থেকে বাজাচ্ছেন, তাই আমার জানার ইচ্ছে ছিল ওর ছোটবেলার কোন স্মৃতি, সেটা জেনেছি। আবার এটাও হয়েছে, একটু ডাইগ্রেস করছি পয়েন্টে ফেরবার জন্যই, কৌস্তব দত্ত, যে ওয়ান অফ দি অর্গানাইজার্স, তাকে আমার মনে আছে দিনটা বোধহয় 3rd বা 4th ফেব্রুয়ারি সকালবেলা তাকে ফোন করে আমি শ্রীনন্দা শঙ্কর এবং তনুশ্রী শঙ্করের নম্বরও পাঠিয়েছি, কারণ সে আমাকে ফোন করেছিল একটা কারণে। কারণটা কিছু না, জানাতে যে মমতা শঙ্করকে ওরা অ্যাপ্রোচ করেছিল অনুষ্কাকে সংবর্ধনা জ্ঞাপনের জন্য, মমমাসি রাজি হননি, বা মমমাসি হয়তো সেই সময় সময় দিতে পারেননি, তাই ওরা দেয়ার যে লস, কাকে বলবে বলতে পারছি না। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, এদের নাম্বার আছে আমার কাছে, আমি দিতে পারি, আমার অসুবিধা নেই। তখন আমাকে বললো যে আমি তো চিনি না, ওরা কথা বলবেন না। আমি বললাম হ্যাঁ, আমার এরা দুজনেই খুব পরিচিত, আর মমমাসির ছেলে, মানে বড় ছেলে যে রাতুল, সে আমার ভ্রাতৃ প্রতিমা, অনেক ছোট্টবেলাকার বন্ধু আমরা। তাই ওই পরিবারের সঙ্গে আমার একটা সখ্যতা, নিবিড়তা, নৈকট্য আছে, এবং সেটাকে আমার শো অফ করতে হয় না। আমি তো আমার সম্পর্কগুলোকে শো অফ করি না, আমি অন্যরকম মানুষ। তাই তো আমি এই অবধি হেল্প করেছি, এতটা অবধি হেল্প করেছি। তো কালকে আবার ফিরে আসি, কালকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল বেলাটা। তো আমি যখন পৌঁছেছি, তারপরে আমি ভাবলাম বাইরে গিয়ে একটু সিগারেট খাই, আর আনুষ্কার যে ম্যানেজার, তার সঙ্গে যদি একটু যোগাযোগ করতে পারি, তাহলে আনুষ্কার সঙ্গে 2 মিনিট কথা বলবো তার কলকাতা কানেক্টটা নিয়ে। এই জায়গাটা না আমার একটু গ্রে জোন ছিল, যে আমি জানি যে দিল্লি, বম্বে, নিউ ইয়র্ক, লন্ডন, আরো বিভিন্ন জায়গায় ওর 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 অবাধ বিচরণ, সঙ্গীত নিয়ে বড় হওয়া, পড়াশোনা করা, সবটাই। আর এর মধ্যে আমি ওখানে যখন দাঁড়িয়ে আছি, তখন ওর ম্যানেজার সলোনি ঠাকুর, তাকে জিজ্ঞাসা করি যে এরকম আমাকে কি 2 মিনিটের জন্য ওর ভ্যানিটিতে একটু যেতে দেওয়া যায়, কারণ আমি ওর সঙ্গে কথা বলতে চাই এটা নিয়ে। তখন আমাকে বলে যে আমাদের তো নিয়ম অনুযায়ী কোনো সঞ্চালক থাকার কথা না, আপনি এখানে কি করছেন? এই প্রশ্নটা আমাকে সরাসরি উনি করেন। তো আমি উত্তর দিই, আমি তো আমার কাজে, আমাকে একটা কাজে নিয়োগ করা হয়েছে, আমি তো জানি আমি অনুষ্ঠানটার সঞ্চালক, কোথাও কি কোনো মিসকমিউনিকেশন হচ্ছে? না, মিসকমিউনিকেশন হওয়ার তো কোনো কথা না, আমরা তো আমাদের যে কোনো অর্গানাইজারকে জানিয়েই রাখি যে আমাদের একটা কমিউনিকেশন ডিরেক্টর আছে, যে আমাদের কোনো এমসির প্রয়োজন হয় না। আচ্ছা, আমি না, আমার ধারের কাছেও যারা ছিলেন তাও ভীষণ অবাক হয়ে যান। আমার ম্যানেজার কিছু জানতো না, আমার ম্যানেজারকে আমি ফোন করি, মেহেন্দিকে ফোন করি, মেহেন্দি তখন সরাসরি ওদের সঙ্গে কথা বলতে চায়, এবং তখনও জানতে পারি যে হ্যাঁ, এটাই তো সত্যি, ওরা তো চেপে গেছে, বা ওরা ওদের সঙ্গে কথা বলে সর্ট আউট করতে পারেনি। হয়তো এরকম হতেই পারে যে যারা অর্গানাইজার তারা চেষ্টা করেছেন, মানে তারা আমাকে চেয়েছেন, অর্গানাইজার আমাকে তো অনুষ্কা শঙ্কর অনসাম্বল যোগাযোগ করেনি, এই কৌস্তব দত্ত এবং আরেকজন রক্তিম পাল চৌধুরী, যে আমাকে প্রথম ফোন করে যখন আমি শুটিং করছি একটা ওয়েব সিরিজে, ঠিক আগের রোববারই ফোন করেছিল, আমার মনে পড়েছে এবারে, 1st ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি। তো আমি তারপরে রাত্রে ফোন করেছিলাম, কল ব্যাক করেছিলাম, তখন শুটিং করছিলাম, কথা বলতে পারিনি। তো এরপর এই ফিরে আসি আবার কাট্টু গতকাল 8ই ফেব্রুয়ারির নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যে অনুষ্ঠানের সাক্ষী ছিলেন শহর। কিন্তু তাহলে আমাকে নিয়ে যাওয়া হলো কেন? অনুষ্ঠানের ঠিক 1 ঘন্টা আগে আমি, তাও আমার নিজের, আমি যদি না বেরোতাম, ধর আমি স্মোক করতে যদি না বেরোতাম, তুমি ওখানে বসে থাকো, তুমি অনুষ্ঠানের আগে, হ্যাঁ, এটা ভীষণ খারাপ কফি আমায় খাওয়ানো হলো, সেটা আমি খাবো না, বিরক্ত লাগছে। আমি ভাবলাম যে বাইরে গিয়ে দেখি কফি কি পাওয়া যায় না পাওয়া যায়। তো আমি গেলাম, বাইরে গিয়ে দাঁড়িয়ে স্মোক করছি, তখন যারা পরিচিত তারা এসে কথা বলছেন আমার সঙ্গে, কেউ এসে ছবি তুলে নিয়ে যাচ্ছেন। একমাত্র অনুষ্কা শঙ্কর ওখানে পরিচিত তা তো নয়, বা অরিজিৎ সিং পরিচিত তা তো নয়, আমরা তো কলকাতার লোকজন, সুতরাং কলকাতার লোকজন যারা আমাদের ভালোবাসেন তারা তো আমাদের সঙ্গে কথা বলবেন।
মানে মানে আমি এই কথাটা একজন পাবলিক ফিগার হিসেবে এয়ার নিয়ে বা কোনো একটা সাংঘাতিক ইগো নিয়ে কথাটা বলছি তা না। পরিচিত মানুষদের সঙ্গে কথা বলে সেটা যদি সে সেলিব্রিটি নাও হয়, বন্ধু বান্ধব হয়, মানে কি কথা বলি তো, বলি না তা তো নয়। তারপর আমি জানতে পারলাম, সেই জানতে পারাটা তখন আমার আবার অরিজিৎ কোয়েলের সঙ্গে আমার আলাপ, অরিজিৎ সিং কোয়েলের সঙ্গে আলাপ হলো। আমি তো ভীষণ অবাকই হয়ে গেছি যে ওরা আমাকে চেনেন, এরা দুজন। মানে আমি তো ভাবতে পারি না, আমি শুধু অবাক হয়েছি, ও তো একটা বিশ্ববিখ্যাত ফিগার, অত মানে হি সাচ এ ডাউন টু আর্থ পারসন, কি অসম্ভব মাটির একজন মানুষ আর কি। তো আমি বসে কথা বললাম, ওখানে অনিলাভ ছিল, অনিলাভ চট্টোপাধ্যায় ছিলেন, আমার মনে আছে, অনিলাভ আলাপ করালো আমার সঙ্গে। তো আবার কোয়েল মানে অরিজিতের স্ত্রীর সঙ্গে আমার সাহিত্য নিয়ে খানিকটা আলোচনা হলো। অভিনেতা রায়চৌধুরীর একটা বই পড়ছিলাম, আমি বললাম যে আমার এই সময় বারবার করে মনে হয় যে সুচিত্রা মাসি চলে যাওয়ার পর কিরকম একটা গ্যাপ ছিল, কিন্তু এখন আস্তে আস্তে লেখিকারা আবার উঠে আসছেন। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তখনই ঘটনাটা ঘটলো। তখন তুমি জানো যখন কথা হচ্ছে? হ্যাঁ, মানে তখন আমি একটু আন্দাজ পেয়েছি, কারণ স্যালোনি ভাবে আমার সঙ্গে কথা বলেছে, আমি স্যালোনির সঙ্গে কথা বলতে চাইছিলাম, যে জানতে চাইছিলাম তাহলে সিদ্ধান্তটা কি হলো। এর মধ্যে মেহেন্দি গিয়ে অর্গানাইজারদের সঙ্গে কথা বলেছে, তারা আবার এটাও সাজেস্ট করেছেন যে কি অদ্ভুত সাজেশনের ছেলে মানুষ, এটা কিরকম হতে পারে। দেখ, তারা বলেছেন যে আনুশকা শঙ্করের প্রোগ্রাম হয়ে যাবে, 10-15 মিনিট কেটে যাবে, তারপর যখন ভোট অফ থ্যাঙ্কসটা দিতে হবে তখন সুজয়কে উপরে ডাকা যেতে পারে। তো মানে এটা অপমান, অপমান তো বটেই। আমি বলছি যে আমাদের কলকাতা শহরের বিভিন্ন স্তরে অপেশাদারিত্বর জন্য এটা একদম বিখ্যাত হয়ে গেছে। সেটা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে শিল্প সংস্কৃতির ক্ষেত্রেতেও তো বটেই। যে মানুষ মানে পেশাদারিত্ব থাকাটা তো অপরাধ নয়, সেটাই বোধহয় এখন অপরাধ, বিরাট অপরাধ। মানে বাবা, কাকা, মামা, বন্ধু, পরিবার, এইগুলো করতে তো আমি শিল্পে আসিনি, শিল্পক্ষেত্রে আসিনি। আমার কাজটা তো কাজটা করা। তুমি বলছিলে তুমি রিসার্চ করে 6 পাতার লেখা নিয়ে গেছো। হ্যাঁ, আমি 6 পাতার মানে সেটা কথা নয় আসলে। আমার যে টপ পয়েন্টস যেগুলো, সেগুলো আমার ভীষণ ইচ্ছে করছিল ওর চ্যাপ্টার্স যে ট্রিলজিটা, সেটা সম্পর্কে একটু আমার মতো করে বলার। আমি বিষ্ণুদের একটা কবিতার ট্রান্সলেশন নিয়ে গেছি সঙ্গে, যেটা আমি পড়ে শোনাবো। যাই হোক, আমার মানে আমার তো নয়, মানে আমি তো নয় অপমানিত হলাম, আমাকে অপমানিত করা হলো, কিন্তু ওদেরও তো বিরাট ক্ষতি আমাকে না পাওয়াটা, তাই না? এই অনুষ্ঠান আরো সমৃদ্ধ হতে পারত। আমি তো এই কথাটা খুব আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, এই সঞ্চালনাটা যে মানে যে স্তরে আমি সঞ্চালনা করি তার জন্য তো একটু শিক্ষা, একটু নিজের অন্তর সমৃদ্ধির প্রয়োজন হয় অর্পিতা। মানে এত বছরে অন্তত এইটুকু কথা তো নিজের সম্পর্কে বলতে পারি। একদম। আর সেখানে তো ধরুন ইগো নয়, সেটা আত্মবিশ্বাস থেকে কথাগুলো বলা। তাই আমি অত্যন্ত মর্মাহত, মানে আমি এখনো না, মানে আমার গতকাল মনে হলো যে এটা কি হলো। তারপরে আমি আমি 30 মিনিটও ছিলাম না, 20 মিনিট ছিলাম, সবসময় বেরিয়ে এসেছি। আর গোটা ব্যাপারটাই না একটা ভীষণ রকম টালমাটাল পরিস্থিতি। ইনফ্যাক্ট এইরকম অবস্থা যে তন্ময় ঘোষ যে অতিথি, ওনাকে কিন্তু জাস্ট বলা হয়েছে ওনার টিকিটটা বক্স অফিসে থাকবে, উনি কিন্তু জানেন না কোন দিক দিয়ে ঢুকতো। আমি ফোন করে তন্ময়কে একজনের সঙ্গে কথা বলে, রিসিভ করারও কেউ নেই আমাকে বলতে হলো বিপ্রতিমকে যে তুই একটু তন্ময়কে রিসিভ করে নিস, উনি আসবেন। তো ধর এগুলো তো আমার করার কথা নয়। তাহলে বোধহয় বোঝা যায় যে ওই প্রথম 4টে রো যেটা থাকে, তারা কিন্তু প্রত্যেকে আমাকে চেনেন। আর আমি অনুষ্ঠানটা সঞ্চালনা করবো বলে কিন্তু আলাদা করে অনেকগুলো টিকিট বিক্রি হয়েছে, সেই খবর কিন্তু আমার কানে গেছে। আমার অনেক বন্ধু বান্ধবরা ওখানে গেছে অনুষ্ঠানটা, তাদের উদযাপনের কেন্দ্রবিন্দু যেমন আনুশকা শঙ্কর, তেমন আমিও। তাই আমার কিন্তু মানে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য কিন্তু পাবলিসিটি নয়, মানে একটু মানে কি বলবো, গা জোয়ারি করে, মানে গা জোয়ারি করে কিছু বলে না, বা জোয়ারের জলে গা ভাসানো নয়। আমি
ভিডিওটা করতে একমাত্র রাজি হয়েছি এটা বলতে যে এরা তো কোনো ক্ষমা চাইনি, সেটা আমি জিজ্ঞাসা কোনো ক্ষমা চাইনি ওইখানে স্পটেও কিছু কথা না না না, কোনো ক্ষমা টমা চাওয়া তো ছেড়েই দে। আজকের এই সময় অব্দি আমার কাছে কোনো ফোন বা কোনো অ্যাপোলজি কিছু আসেনি, এবং কোনো ব্যাপারই না, মানে হ্যাঁ বোধ হয় মানে মানে আমি আমি বলছি না, আমি তো আমার যেটা আজ থেকে সকালে হয়েছে সেটা রাগ হয়েছে, এবং ওদের উপরের থেকে বেশি করে নিজের উপর কিছু রাগ হচ্ছিল যে এটা এটা আমাকে স্বীকার করে নিতে হবে কেন এতগুলো বছর পর। একদম দেখ, আমার পলিটিক্যাল ক্লাউড নেই, কিন্তু আমার তো সম্মান আছে, আমার ঐশ্বর্য নেই, বৈভব নেই, সম্মান আছে। ওইগুলো সকলের থাকে, সম্মানটা সকলে পায় না। দ্যাট ইজ ভেরি হার্ড টু আর্ন। মানে তুই একটু আগে যে পারিশ্রমিকের মূল্যায়ন করছিলি না, যে আচ্ছা বাই দ্য ওয়ে ওরা কিন্তু আমার পুরো টাকা দিয়ে দিয়েছে, সেটা কিন্তু সেটাই কি সব, মানে না সেটা সেটা দেওয়া হয়ে গেছে, মানে আর ওদের সেটাই একমাত্র ওদের পেশাদারিত্বের নমুনা, ওইটুকুই। মানে আমার ওয়ার্কিং নর্মস অনুযায়ী আমি যে কোনো অনুষ্ঠানে আগে ফুল পেমেন্ট নিইনি, ওরা করে দিয়েছেন, সেক্ষেত্রে কোনো রকম কোনো বিচারিতা নেই। এখানে শিল্পের দামটা কি দিনে দিনে কমে গেছে, শিল্পের কোনো মূল্য নেই আমার মনে হয়। শিল্পের না, মানে শিল্পের দাম কমছে না, শিল্পীর দাম কমছে, মানে I think the going rate of any artist is a variable equation now. So I don't think মানে আমি আমাকে অনেকে লিখেছে, রাতুল, শঙ্কর, ওদের পরিবারে আমার বন্ধু লিখেছে যে এটা কি হতে পারে, মানে প্রত্যেকে অনেকেই প্রশ্ন তুলেছে। গতকাল আমার পোস্টার সৃজিত শেয়ার করেছে, সোহাগ সেন শেয়ার করেছেন, আজকে সকালে ঋতু ফোন করেছিল আমাকে, ঋতুপর্ণা সেনগুপ্ত, আমার ভীষণ আদরের বান্ধবী এবং আমার পরিবারের একজন, ফোন করে গতকাল রাত্রিবেলা পোল্যান্ড ক্রাকো থেকে আমার ছাত্রী ফোন করেছে যে এটা কি করে হয়। লন্ডন, ইউএসএ থেকে বন্ধুরা ফোন করেছে, সকালবেলা হায়দ্রাবাদ থেকে একজন বন্ধু ফোন করেছিল জানতে, মানে তারা কৌতূহলী হয়ে ফোন করেনি, তাদের খারাপ লেগেছে বলে তারা তাদের সংহতিটুকু জানাতে ফোন করেছে। আমি সারপ্রাইজড অর্পিতা, মানে গতকালের ঘটনা তো সারপ্রাইজ। আসলে কি বলতো, এরকম তো মাঝে মাঝে হয়েছে জীবনে, যে ধর একটা কোনো চরিত্রের জন্য বলা হয়েছে আমাকে, তারপর সেই চরিত্রটা অন্য লোক করেছে, সেটা আমি জানতেই পারিনি। তো এইটা যদি নরম হতে থাকে না, কিন্তু অভিনয়টার ক্ষেত্রে তোমার বোধহয় মানে কোথাও গিয়ে এতটা তুমি আর আশা করো না, আমি যেটা মনে হয়, মানে আর মানে আর না কিছুই আশা করো না, সেক্ষেত্রে মানে আমার কোনো নৈরাশ্য আর নেই। তুই যে আমার মানে অভিনয় জীবনের, আমার শিল্পী জীবনের 14 বছরটা যখন উদযাপন হচ্ছে, তুই আমার একটা ইন্টারভিউ করেছিলি, তাতে একটু নৈরাশ্য ছিল, অভিমান ছিল, নেই। মানে ওটাকে বৃদ্ধি, মানে ওটাকে হাওয়া দেওয়ার কোনো মানে হয় বলে আমাকে আমার কাজটা করে যেতে, আমার কাজটা আমি করব, কিন্তু যারা ভবিষ্যতের শিল্পীরা আসছেন কাজ করতে এই ফিল্ডে, তাদেরকে একটু সাবধানে পথ চলতে হবে। যদিও আমি এটাতে খুব সাবধান অসাবধানের কোনো ব্যাপার দেখছি না, এখানে কোনো মানে মানে আমি যথেষ্ট বিচক্ষণ একজন মানুষ, কিন্তু এটা তো মানে এটা মিসকমিউনিকেশনও শুধু না, এটা একটা ভুল, বিরাট জানতো। এটা ভেবেছিলেন যে টাকা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে উনি আর কিছু বলবেন না, এটাই হয়তো ভেবেছিলেন যে মানে সেটা হয়তো আমি চলে গেলাম। আমার কিন্তু একবারের জন্য মাথায় এসছিল, জানিস, কারণ আমি ভীষণ গর্বিত এই ব্যাপারটা, আমি ভীষণ ভদ্রলোক, এবং আমার ভদ্রতাতে তোমার দুর্বলতা নয়, তোমার শক্তি, সেটাই ভেবে ওরা মানে যে কোনো লোকই মনে করে যে ভদ্র লোক মানে একটু মাথা মুড়ানো যাবে, বাট দ্য প্রবলেম ইজ, আমার একবার মনে হয়েছিল আমি কি টাকাটা ফেরত দিয়ে দেবো, তখন আমাকে সকলেই বললো যে না, টাকাটা ফেরত দেওয়া তো কোনো প্রশ্ন হচ্ছে না। আজকেও সকালে এক বন্ধু আমাকে ফোন করে বললো যে I hope you haven't returned the money. I said no, I have been asked মানে by all quarters not to return the money.
তুমি তো একটা সময় দিয়েছো, কতটা হ্যাঁ। সময়? তবে আমার ইমেলের যে ইমেলটা আমায় পাঠানো হয়েছে তার ভিত্তিতে আমি মানে আমি হয়তো আইনি পদক্ষেপ নিয়েও নিতে পারতাম, কিন্তু সেটা একটা ওয়েস্ট অফ টাইম হবে, কারণ আমাকে আমার মনে হয় যে আমার তো কাজটা করতে একদম। বা আমি তো কোনো পলিটিক্যাল দাদার কাছে গিয়ে বলতে পারবো না, দিদির কাছে গিয়ে বলতে পারবো না, দেখো না আমার এরকম হয়েছে, আমি নাতি কান্নাটা কাঁদতে পারবো না। I will do exactly what I need to do. দেখ, আমি তো গত বছর ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে আমার ছবি দেখানো হয়েছে, আমি সোয়াসে গিয়ে পারফর্ম করে এসেছি, আমি বিবিসি রেডিও 3-তে অভিনয় করেছি নাটকে। আমার আন্তর্জাতিক কিছু কিছু স্বীকৃতি আছে যা অনেক আর্টিস্টদের কলকাতায় নেই। তো সেই স্বীকৃতিগুলো একদম। তো আমি ভুলে যাব না। তারা তো বিনা কারণে আমাকে স্বীকৃতি দেননি। সেই কারণটা তো এই অপমানের থেকে অনেক বেশি বড়, তাই না? ঠিক। সুতরাং এই যে আমি 12 তারিখ সকালবেলার ফ্লাইটে ব্যাঙ্গালোর যাচ্ছি উষা উত্তপের সঙ্গে অনুষ্ঠান করতে। উষা উত্তপ গাইবেন আই এম দ্য স্টোরি টেলার। ব্যাঙ্গালোরে একটা বিরাট কোম্পানির অনুষ্ঠান করতে যাচ্ছি। তাদের পেশাদারিত্বের তুলনা আমি সেটা বাদই দিলাম, আমি কোনো তুলনা করতেও চাই না, কিন্তু আমি বলছি এই যে ধর উষা উত্তপের সঙ্গে স্টেজ শেয়ার করাটা, উনি ইউজুয়ালি সোলোস করেন, তাই দেখেছি আমরা মোস্টলি, রাইট? কিন্তু এই যে মেলবন্ধনটা, এটা বোধহয় প্রথমবার। and she's she's a world figure. বা পার্বতী বাউল ওয়ার্ল্ড ফিগার, আমি কিন্তু সঙ্গে কোলাবরেট করে কাজ করেছি। সেই কোলাবোরেশন গুলোর তো একটা মূল্য আছে, যে পারিশ্রমিকের মূল্যে বিচার করা যাবে না, করা যাবে না। তুই জানিস, বল, এটা তো সম্ভব নয়। একদম একদম। আমার একটা জিনিস বলার, যে যারা ভবিষ্যতে ভাবছো যে শিল্পী হবে এবং উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবেন, তাদের একটু বলি যে একটু সাবধান হতে হবে, সাবধানে পথ চলতে হবে, পা ফেলতে হবে সাবধানে। এবং আরো একটা জিনিস হচ্ছে যে কখনোই ভাবা উচিত নয় যে পেশাদারিত্বের কোনো মূল্য নেই। পেশাদারিত্বের মূল্য কোনো না কোনো সময় পাওয়া যায়। সব শহরে সব ক্ষেত্রে হয়তো নয়। কলকাতা শহরে পেশাদারিত্বের এতটাই অবক্ষয় যে কত লোক বাইরে গিয়ে চাকরি করে, কলকাতায় ফিরতেই চায় না। হ্যাঁ, তাই I hope that doesn't become the rule of the day. Some point to time যদি কোনো একটা রেফরমেশন হয় বা কিছু একটু ভালো হয়, আমি খুশি হব। তবে আমি যা গতকাল ফেস করেছি তা যেন কোনো শিল্পীকে ফেস করতে না হয়, এটুকুই আমার প্রার্থনা। একদম। তুমি অন্য কেউ হলে তো অনেক কিছু করতে পারতেন, সেখানে দাঁড়িয়েও করতে পারতেন, তুমি কোনোটাই করোনি, তুমি কখনো করো না। না, কারণ আমার তো একটা রক্তের দোষ আছে, না সরি রক্তের গুণ আছে, আমার I have a very good upbringing and I have a pedigree. I can't do things that people do. আমার আনুষ্কা শঙ্করের মতো কোনো লেগেসি নেই, কিন্তু আমার একটা বেড়ে ওঠা আছে, যে বেড়ে ওঠাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাকে মূল্যবোধ শিখিয়েছে, জীবনবোধ শিখিয়েছে, এবং যে কোনো শিল্পীর শিল্পকে সমৃদ্ধ করে তার মূল্যবোধ। একদম।